রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জর্ডানের আল আজরাক ঘাঁটিতে মার্কিন F-35 হ্যাঙ্গারে আঘাত করেছে IRGC মিসাইল। হেলিকপ্টার দুর্ঘটনার জন্য তেহরানকে দায়ী করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের রাডার স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা ইরানের। দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে IRGC এবং দক্ষিণ ইরানে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আজ ভোরে ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনায় তেহরান দায়ী। এর জবাবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও নতুন করে পাল্টা আক্রমণ শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাও নতুন সংকটে পড়েছে। ইরান বুধবার বাহরাইন ও কুয়েতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পর দুই দেশই সতর্কতা জারি করে এবং নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায়। অন্যদিকে জর্ডান জানিয়েছে দেশটিতে মার্কিন বাহিনী অবস্থানরত একটি বিমান ঘাঁটির দিকে ছোড়া ইরানের 5টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে। এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের দাম বেড়েছে, সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে এবং খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা এপ্রিল মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত তার সফল হয়নি। বিশেষ করে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান জোরদার করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনা এবং তার জেরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা যুদ্ধবিরতির উপর নতুন চাপ সৃষ্টি করেছে। এর মাত্র একদিন আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, মঙ্গলবারের ইসরায়েলি হামলায় দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটের অন্তত 2 সদস্য নিহত হয়েছেন। ফলে অঞ্চল জুড়ে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা আরও বেড়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে যে তারা আজ জর্ডানের আল আজরাক অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সেখানে 4টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত এনেছে। IRGCর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, তাদের মহাকাশ বাহিনীর ইউনিট দীর্ঘ পাল্লার কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা পরিচালনা করে। বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল F-35 যুদ্ধ বিমানের জন্য ব্যবহৃত হ্যাঙ্গার ও আশ্রয় কেন্দ্র, একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। IRGC দাবি করেছে যে হামলায় এসব স্থাপনা ধ্বংস হয়েছে। সংস্থাটি আরও জানায়, এই অভিযান ছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ। তাদের ভাষ্য অনুযায়ী এর আগে IRGC নৌবাহিনী অঞ্চলে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে সফল হামলা চালায় এবং জাম শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করে। বিবৃতিতে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলা হয়, শত্রুর আগ্রাসনের জবাবে সমপরিমাণ প্রতিক্রিয়া প্রদানের নীতির ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়েছে। IRGC যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যে কোনো নতুন আগ্রাসনের জবাবে তাদের বাহিনী আরও কঠোর, বিধ্বংসী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। তারা দাবি করেছে, আঞ্চলিক নিরাপত্তা ও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিবৃতিতে বলা হয়, যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা পুনরায় কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তবে এর পরিণতির সম্পূর্ণ দায়ভার ওয়াশিংটনের উপরই বর্তাবে। দক্ষিণ ইরানের বাসিন্দাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আজ ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের রাডার স্থাপনাগুলোর উপর ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায়, এটি ছিল একটি পাল্টা সামরিক অভিযান যা সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর উস্কানি ও হয়রানিমূলক কর্মকাণ্ডের জবাবে পরিচালিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে
অবস্থিত মার্কিন ঘাঁটি এবং 5th ফ্লিটের গুরুত্বপূর্ণ রাডার ও নজরদারি ব্যবস্থা। তবে হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বাহরাইন দীর্ঘদিন ধরে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর অবস্থিত, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিরাপত্তা ও সামরিক অভিযানের কেন্দ্রীয় ভূমিকা পালন করে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে তারা বুশেহর প্রদেশের জাম কাউন্টির আকাশে আজ একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। IRGCর জনসংযোগ দপ্তরের বক্তব্য অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগরের উত্তর দিক থেকে প্রবেশ করে সম্ভাব্যভাবে যুদ্ধক্ষেত্র বা সংবেদনশীল সামরিক অঞ্চলে প্রবেশের চেষ্টা করছিল। তখন আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে শনাক্ত ও সফলভাবে ধ্বংস করা হয়। ঘটনাটি দক্ষিণ ইরানের জাম শহরের আকাশে ঘটে বলে জানানো হয়েছে। MQ-9 রিপার ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক দীর্ঘ সহনশীলতা সম্পন্ন মানববিহীন আকাশযান, যা সাধারণত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয়। এটি আধুনিক সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত এবং বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে নিয়মিতভাবে ব্যবহার করা হয়। IRGCর দাবি অনুযায়ী ড্রোনটি ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা তারা তাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখেছে। এ ধরনের ঘটনার মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে বারবার টানাপোড়েন দেখা গেছে, যেখানে আকাশসীমা লঙ্ঘন, নজরদারি অভিযান এবং পাল্টা সামরিক প্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে। IRGC এর আগেও একাধিকবার বিদেশি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করার দাবি করেছে। বর্তমান ঘটনাটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং ভবিষ্যতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থার উপর তারা হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে 9 জুন এই আত্মরক্ষামূলক অভিযান পরিচালিত হয়। সেন্টকমের ভাষ্যমতে আগের দিন একটি মার্কিন আর্মি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধ বিমান থেকে নিক্ষিপ্ত নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, স্থলভিত্তিক নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের উপর হওয়া হামলার জবাবে এটি ছিল একটি সমানুপাতিক প্রতিক্রিয়া। অন্যদিকে ইরানের বিভিন্ন সূত্র জানিয়েছে যে বুধবার ভোরে দক্ষিণাঞ্চলের সিরি কাউন্টিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 2টি গুরুত্বপূর্ণ পানির ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে। এর ফলে আশেপাশের কয়েকটি গ্রামের পানি ও জলের সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে দক্ষিণ ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের জবাবে দেশটির সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। ইরান বলছে তাদের সার্বভৌমত্বের উপর আঘাতের জবাব দিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পরিচালিত অপারেশন নাসর কেবল একটি সামরিক প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল তেল আবিব, ওয়াশিংটন এবং সমগ্র পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে পাঠানো একটি বহুমাত্রিক কৌশলগত বার্তা। দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় সংঘটিত হয় যখন সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কিছু নীতি নির্ধারক মহল দাবি করছিল যে ইরানের প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরোধমূলক সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তেহরানের সাম্প্রতিক পদক্ষেপ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে এই ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং ইসলামী প্রজাতন্ত্র ইরান এখনও আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অন্যতম নির্ধারক শক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে এবং প্রয়োজন হলে দ্রুত ও কার্যকর সামরিক প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এই হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল সাম্প্রতিক যুদ্ধ ইরানের প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা কিংবা রাজনৈতিক সদিচ্ছাকে দুর্বল করতে পারেনি।
তেল আবিবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল এমন একটি ধারণা প্রতিষ্ঠা করা যে দীর্ঘ সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের ফলে ইরান আর সরাসরি ও কার্যকর জবাব দেওয়ার অবস্থায় নেই, কিন্তু অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ইরান দেখিয়েছে তার ক্ষেপণাস্ত্র অবকাঠামো এখনও সচল, কার্যকর এবং যে কোনো সময় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য একেবারে প্রস্তুত। এই দৃষ্টিকোণ থেকে ইরানের প্রতিক্রিয়া ইসরায়েলের কৌশলগত হিসেব নিকেশের একটি বড় ধরনের ব্যর্থতার প্রতিফলন। সাম্প্রতিক সংঘাতের মাধ্যমে ইসরায়েল আশা করেছিল ইরানের সামরিক শক্তি ক্ষয়প্রাপ্ত হবে এবং ভবিষ্যতে দেশটি বড় ধরনের প্রতিক্রিয়া জানাতে অক্ষম হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র তুলে ধরেছে। শুধু ক্ষেপণাস্ত্র সক্ষমতাই নয়, বরং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সমন্বিত পরিকল্পনা এবং কৌশলগত পর্যায়ে অভিযান পরিচালনার সামর্থ্য ইরান ধরে রেখেছে। ফলে ভবিষ্যতে ইসরায়েলের যে কোনো নিরাপত্তা ও সামরিক পরিকল্পনাকে রাজনৈতিক প্রচারণার পরিবর্তে বাস্তব সামরিক ভারসাম্যের উপর ভিত্তি করেই তৈরি করতে হবে। অপারেশন নাসরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বার্তা ছিল তথাকথিত অক্ষ প্রতিরোধ বা এক্সিস অফ রেজিস্ট্যান্সকে ঘিরে। দক্ষিণ বৈরুতে ইসরায়েলের হামলা মূলত লেবাননে হিজবুল্লাহর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কেন্দ্রকে লক্ষ্য করেই পরিচালিত হয়েছিল। এর জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তেহরান এখনও লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং হিজবুল্লাহর অবস্থানকে নিজের প্রতিরোধমূলক কৌশলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। এর মাধ্যমে পশ্চিমা ও ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত সেই ধারণাও প্রশ্নবিদ্ধ হয়েছে যে প্রতিরোধ অক্ষের বিভিন্ন সদস্যের মধ্যে কৌশলগত দূরত্ব তৈরি হয়েছে, বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে ইরান ও হিজবুল্লাহর মধ্যে কৌশলগত সমন্বয় এখনও বহাল রয়েছে। এই অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য কৌশলগত অর্জনগুলোর একটি হল নতুন প্রতিরোধ সমীকরণের জন্ম দেয়া। বহু বছর ধরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইরাক এবং এমনকি ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে এসেছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি সামরিক মূল্য পরিশোধ করতে হয়নি। কিন্তু ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। এখন দক্ষিণ বৈরুতে হামলার মূল্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আদায় করা হতে পারে। ইসরায়েলের কিছু বিশ্লেষক যাকে বৈরুতের বদলে হাইফা সমীকরণ হিসেবে বর্ণনা করছেন, সেটি ধীরে ধীরে নতুন নিরাপত্তা বাস্তবতায় পরিণত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এমন একটি সমীকরণ ইসরায়েলের সামরিক স্বাধীনতাকে উল্লেখযোগ্যভাবে সীমিত করতে পারে। ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ আর কেবল উত্তর সীমান্তের একটি সীমিত সংঘর্ষ হিসেবে বিবেচিত হবে না, বরং তা ইরানের সঙ্গে আরও বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। এর ফলে তেল আবিবের নীতি নির্ধারকদের জন্য প্রতিটি সামরিক সিদ্ধান্তের নিরাপত্তাগত ও রাজনৈতিক ব্যয় অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আগ্রাসী নীতির ক্ষেত্রে নতুন ধরনের সতর্কতা তৈরি হতে পারে। অপারেশন নাসর যুক্তরাষ্ট্রের প্রতিও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন বিভিন্ন আঞ্চলিক ইস্যু ও আলোচনায় বাড়তি সুবিধা আদায়ের লক্ষ্যে সামরিক চাপ ও হুমকির কৌশল অবলম্বন করেছে বলে তেহরানের অভিযোগ। ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে দেশটি এখনও তার সামরিক সক্ষমতাকে কূটনৈতিক সমীকরণের একটি কার্যকর উপাদান হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। অর্থাৎ সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে পিছু হটানো সম্ভব হবে এমন ধারণাকে তেহরান প্রত্যাখ্যান করেছে এবং দেখিয়েছে চাপ যত বাড়বে আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের ব্যয়ও ততই বাড়তে পারে। এই অভিযানের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক সক্ষমতা দ্রুত পুনর্গঠন করার ক্ষমতার প্রদর্শন। আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হল সংঘাতের পর কত দ্রুত একটি দেশ তার অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়েছে তুলনামূলক স্বল্প সময়ের মধ্যেই ইরান তার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কমান্ড কাঠামো এবং অভিযান পরিচালনার সক্ষমতা পুনরায় কার্যকর অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে। এটি ইরানের প্রতিপক্ষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কারণ এটি প্রমাণ করে যে বৃহৎ পরিসরের সংঘাতের পরও দেশটির প্রতিরোধমূলক সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করা সহজ নয়। একই সঙ্গে এই অভিযান ইসরায়েলের সামরিক কৌশলের সীমাবদ্ধতাকেও উন্মোচিত করেছে। গাজায় হামাস কিংবা লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনুসৃত ধারাবাহিক চাপ, পর্যায়ক্রমিক হামলা এবং ক্ষয় যুদ্ধের কৌশল ইরানের ক্ষেত্রেও
কার্যকর হবে এমন ধারণা ইসরায়েলের কিছু মহলে ছিল, কিন্তু বাস্তবতা হলো ইরান অন্যান্য আঞ্চলিক সংগঠনের মতো নয়। এটি বিস্তৃত ভৌগোলিক গভীরতা, বহুমাত্রিক সামরিক সক্ষমতা, নিজস্ব প্রতিরক্ষা শিল্প এবং স্বাধীন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পন্ন একটি রাষ্ট্র। ফলে পূর্ববর্তী অভিজ্ঞতার একই মডেল ইরানের বিরুদ্ধে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। অপারেশন নাসার আঞ্চলিক পর্যায়েও ইরানের প্রতিরোধমূলক বিশ্বাসযোগ্যতাকে আরও জোরালো করেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শক্তির ভারসাম্য সম্পর্কে তাদের মূল্যায়ন ভবিষ্যৎ রাজনৈতিক ও নিরাপত্তা নীতিকে প্রভাবিত করবে। দ্রুত ও প্রত্যক্ষ সামরিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান এই বার্তা দিয়েছে যে অঞ্চলটির নিরাপত্তা কাঠামোতে সে এখনও অন্যতম প্রভাবশালী এবং নির্ধারক শক্তি। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সমাজের উপরও এই হামলার প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক উভয় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অধিকৃত ভূখণ্ডের গভীরে প্রতিটি সফল ক্ষেপণাস্ত্র হামলা সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও বাড়িয়ে তোলে এবং বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সরকারের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন সৃষ্টি করে। ফলে ইরানের সামরিক প্রতিক্রিয়া শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশেও চাপ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হতে পারে। সব মিলিয়ে বলা যায়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে পরিচালিত অপারেশন নাসর পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও প্রতিরোধ সমীকরণে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। এই অভিযান দেখিয়েছে সাম্প্রতিক 40 দিনের সংঘাত ইরানের সামরিক সক্ষমতা বা প্রতিরোধের ইচ্ছা শক্তিকে ভেঙে দিতে পারেনি, বরং ইসলামী প্রজাতন্ত্র এখনও তার প্রতিপক্ষের উপর উল্লেখযোগ্য সামরিক ও কৌশলগত ব্যয় আরোপ করার ক্ষমতা ধরে রেখেছে। নতুন প্রতিরোধ সমীকরণের উদ্ভব ইসরায়েলের জন্য আগ্রাসনের ব্যয় বৃদ্ধি, প্রতিরোধ অক্ষের অবস্থান আরও সুসংহত করা, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে শক্ত অবস্থানের বার্তা প্রদান এবং যুদ্ধ পরবর্তী সময়েও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ধারাবাহিকতা প্রমাণ, এই সবই অপারেশন নাসরের প্রধান কৌশলগত ফলাফল হিসেবে বিবেচিত হতে পারে। এসব পরিবর্তন আগামী মাস ও বছরগুলোতে পশ্চিম এশিয়ার রাজনৈতিক, সামরিক এবং নিরাপত্তা পরিস্থিতির উপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। রাশিয়া ও বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের মস্কো সফরকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কৌশলগত ঘটনা হিসেবে দেখা যেতে পারে। এই সফর এমন এক সময় হচ্ছে যখন বৈশ্বিক রাজনীতি আবারও শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা, জ্বালানি নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এই ধরনের সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সুযোগ নয়, বরং বহুপাক্ষিক কূটনীতিতে নিজের অবস্থান পুনর্গঠনের একটি সুযোগও বটে। বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিকভাবে স্থিতিশীল এবং বাস্তববাদী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 1971 সালে স্বাধীনতার পর সাবেক সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর একটি ছিল, যা পরবর্তীতে রাজনৈতিক আস্থার ভিত্তি তৈরি করে। স্বাধীনতার পরবর্তী সময়ে চট্টগ্রাম বন্দরের মাইন পরিষ্কার সহ বিভিন্ন অবকাঠামোগত সহায়তা দুই দেশের সম্পর্কের শুরুর দিকের সহযোগিতাকে শক্তিশালী করে। এই অর্থনৈতিক প্রেক্ষাপট এখনও কূটনৈতিক আলোচনায় প্রতীকী গুরুত্ব বহন করে, যদিও বর্তমান সম্পর্ক মূলত অর্থনীতি, জ্বালানি এবং প্রযুক্তি নির্ভর। বর্তমান সময়ে এই সম্পর্কের সবচেয়ে বড় প্রকল্প হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা এবং অর্থায়ন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। রূপপুর প্রকল্প সম্পূর্ণভাবে চালু হলে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ পারমাণবিক উৎস থেকে আসবে, যা দীর্ঘমেয়াদে জ্বালানি ঘাটতি কমাতে সহায়তা করতে পারে। একই সঙ্গে এটি বাংলাদেশকে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দিচ্ছে, যা ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। ডক্টর খলিলুর রহমানের এই সফরের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জ্বালানি খাত, বিশেষ করে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং অবকাঠামো উন্নয়ন। অতীতে গ্যাসপ্রমের মতো রুশ কোম্পানির মাধ্যমে বাংলাদেশে গ্যাস কূপ খনন কার্যক্রম পরিচালিত হয়েছে, যা দেশের জ্বালানি খাতে কিছুটা হলেও সক্ষমতা বৃদ্ধি করেছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হলে বাংলাদেশ তার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে বিকল্প উৎস ও প্রযুক্তিগত সহায়তা পেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্য প্রায় $2 বিলিয়ন উপরে স্থিতিশীল রয়েছে। তবে
এটি দুই দেশের সম্ভাবনার তুলনায় এখনও সীমিত। বাংলাদেশ মূলত রাশিয়া থেকে শিল্প যন্ত্রপাতি, সার এবং গম আমদানি করে। অন্যদিকে রাশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক ও সামুদ্রিক পণ্য রপ্তানি করে। এই বাণিজ্য কাঠামোতে ভারসাম্যহীনতা রয়েছে, কারণ বাংলাদেশ রাশিয়ার তুলনায় অনেক বেশি আমদানি নির্ভর। তবে এই সফরে নতুন বাণিজ্য চুক্তি, শুল্ক সুবিধা বা লজিস্টিক সংযোগ উন্নয়নের বিষয়গুলো আলোচনা এলে ভবিষ্যতে বাণিজ্যের পরিমাণ ও বৈচিত্র্য বাড়তে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফর আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি এমন সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে ভারতের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতা, সীমান্ত উত্তেজনা এবং কৌশলগত প্রভাব বিস্তার নিয়ে বিভিন্ন সময় বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে হয়। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ অংশীদার হলেও কূটনৈতিক ক্ষেত্রে একক নির্ভরতা সবসময় কৌশলগত ঝুঁকি তৈরি করে। এই প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন বাংলাদেশের জন্য একটি নতুন স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং কৌশল হিসাবে কাজ করতে পারে, যেখানে দেশটি কোনো একটি শক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখে। রাশিয়া নিজেও দক্ষিণ এশিয়া তার প্রভাব বিস্তার ও টেকসই উপস্থিতি বজায় রাখতে চায়। বাংলাদেশ এই কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, কারণ এটি একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বড় জনসংখ্যা এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের দেশ। ফলে মস্কো ঢাকার সঙ্গে সম্পর্ককে শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্ব দেয়। বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে দুই দেশের অবস্থান অনেক ক্ষেত্রে একে অপরকে সমর্থন করার সম্ভাবনা তৈরি করে। ডক্টর খলিলুর রহমানের সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের গ্রহণযোগ্যতা। সাম্প্রতিক সময়ে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় হয়েছেন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের মতো ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্বের কারণে তার রাজনৈতিক দৃশ্যমানতা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের উচ্চ পর্যায়ের কূটনৈতিক অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে, কারণ এটি দেখায় যে দেশটি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক আলোচনাতেও সক্রিয় ভূমিকা রাখতে চায়। জাতিসংঘে বাংলাদেশের অবস্থান দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক মহলে দেশের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে। এই প্রেক্ষাপটে ডক্টর খলিলুর রহমানের মতো একজন কূটনীতিকের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়লে বাংলাদেশের কূটনৈতিক দর কষাকষির সক্ষমতাও বাড়তে পারে। তবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা শুধুমাত্র ব্যক্তির উপর নির্ভর করে না, এটি রাষ্ট্রের সামগ্রিক নীতি, অর্থনীতির স্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক অবস্থানের উপরও নির্ভরশীল। ভারতীয় আধিপত্য বা আঞ্চলিক প্রভাবের প্রশ্নে বাংলাদেশ সবসময় একটি সূক্ষ্ম ভারসাম্যের নীতি অনুসরণ করে এসেছে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ইতিহাস বলে যে একক নির্ভরতা সবসময় কৌশলগত স্বাধীনতা সীমিত করতে পারে। তাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন, চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব, এই বহুমাত্রিক কূটনীতি বাংলাদেশের জন্য একটি বাস্তবসম্মত পথ। এই সফর সেই বহুমুখী কৌশলের একটি অংশ হিসেবে দেখা যেতে পারে, যেখানে বাংলাদেশ কোনো একক শক্তির দিকে ঝুঁকে না পড়ে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। সীমান্ত উত্তেজনা বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার সরাসরি ভূমিকা সীমিত হলেও আন্তর্জাতিক কূটনীতিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে অবস্থান নিতে পারে, যা পরোক্ষভাবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবেশেও প্রভাব ফেলে। ফলে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক ফোরামে অতিরিক্ত কূটনৈতিক সমর্থন পাওয়ার একটি সম্ভাবনা তৈরি করতে পারে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা বাংলাদেশের জন্য কিছু কৌশলগত চ্যালেঞ্জও তৈরি করতে পারে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক, বিশেষ করে উন্নয়ন সহায়তা, বাণিজ্য সুবিধা এবং শ্রম বাজারের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে কোনো একটি শক্তির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা অন্য শক্তির সঙ্গে সম্পর্কের জটিলতা তৈরি করতে পারে। তাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। সার্বিকভাবে বলা যায়, এই সফর বাংলাদেশ রাশিয়া সম্পর্ককে নতুন পর্যায়ে নেয়ার একটি সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে জ্বালানি, প্রযুক্তি এবং বাণিজ্যের ক্ষেত্রে। একই সঙ্গে এটি বাংলাদেশের বহুপাক্ষিক কূটনীতি, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার একটি পরীক্ষাও বটে। যদি বাংলাদেশ এই সফরকে কেবল দ্বিপাক্ষিক লাভের জায়গা হিসেবে না দেখে, বরং
দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান শক্তিশালী করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে, তাহলে এটি দেশের পররাষ্ট্রনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।